দাম করে অনেক বড় শব্দ হয়েছে। সিগারের কাছে যাই দিয়ে এমনি কোনো লোক নাই, খালি ড্রাইভার 3 জন। যদি ভিতরে অজ্ঞান অবস্থা পড়ে আছে, পরে টাইনে আসলে বার করলাম। যে দাহ্য বস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে, সিনটেপ দিয়ে এটা আটকে রাখছি যাতে এর ভিতরে কোনো পাবলিক না আসতে পারে। মেনটেন্সের জন্য আমরা এটা খালি নিয়ে যাচ্ছিলাম। যদি আজকে যাত্রী ভরা থাকতো তাহলে জিনিসটা তো একটু অন্যরকম হতো। 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, তারপর রিপোর্ট পেলে পরবর্তী থানার ব্যবস্থা করব। তন্ময়, শুরুতেই একটি দুর্ঘটনা। জয়দেবপুরে আউটারে থেমে থাকা তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটারের ধাক্কায় 2 ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এতে চালক সহ অন্তত 4 জন আহত হয়েছেন। এবং হতাহতের যে সংখ্যা সেটি বাড়েনি, কারণ হচ্ছে কমিউটার যে ট্রেনটি ছিল সেটিতে যাত্রী ছিল না, মূলত এটি খালি ছিল একেবারে। এবং একই সঙ্গে তেলবাহী যে ট্রেনটি ছিল সেটি থেকে ডিজেল আসলে ছড়িয়ে পড়েছে রেল লাইনে, এমন খবরও কিন্তু পাওয়া গিয়েছে। দর্শক, সান্ধ্যবাজারে আমরা এই নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খানম। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে। এরকম আরো রুটের চারিপাশেই আছে। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে, ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। সবুজায়ন নীতিমালায় কোথায় কি ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। দর্শক, তীব্র তাপপ্রবাহে নিশ্চয়ই আপনাদের জীবনে অতিষ্ঠ হয়ে উঠছে। এবং এই যে তীব্র তাপপ্রবাহের যে সময়টি যাচ্ছে, এখন আসলে এসে নগরবাসী নানাভাবে সচেতন হতে চাচ্ছে এবং তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করছে। কিন্তু এই যে সময়টিতে পরিবেশ এবং নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বিদেশ থেকে আসলে শোভাবর্ধনকারী গাছ আমদানি করে না এনে দেশের অর্থাৎ ঢাকার মাটি এবং পরিবেশ উপযোগী যে গাছ রয়েছে সেই গাছ রোপণের পরামর্শ দিচ্ছেন তারা। তবে রাজশাহীর কথা যদি বলি, ঢাকার কথা তো আপনি বলছিলেন, রাজশাহী আমরা জানি খুব সুন্দর পরিপাটি গোছালো একটি শহর এবং সেখানে পর্যাপ্ত পরিমাণের গাছ রয়েছে। কিন্তু অপরিকল্পিত নগরায়নে কিন্তু সেই রাজশাহীতেও গাছ থাকার পরও কিন্তু সেখানেও গরম বাড়ছে। পাশাপাশি সবুজায়নে বছরে কোটি টাকা ব্যয় করা হচ্ছে, তারপরও এখনো পর্যন্ত সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না। অপরিকল্পিত নগরায়নের নামে আমরা গাছপালা কেটে পরিবেশকে ধ্বংস করছি। যে পরিমাণ গাছ আগে ছিল সেই গাছ এখন নাই। বিল্ড আপ এরিয়াগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গ্রিন এরিয়াটা কমে যাচ্ছে। সেজন্য আমরা যে টেম্পারেচারটা অনেক বেশি ফিল করতেছি। শহরের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে যদি বৃক্ষরোপণ করে তাহলে শহরটা আরো সুন্দর, সবুজ, নির্মল বাতাসের শহর হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। শুরুতেই ট্রেন দুর্ঘটনার খবর। গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে। শুরু হয়েছে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ গঠন করেছে তদন্ত কমিটি। এদিকে আহত 4 জনকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রকিবুল রাহাতের প্রতিবেদন। গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি এলাকায় এভাবেই সংঘর্ষ হয় তেলবাহী ওয়াগন এবং যাত্রীবাহী ট্রেনের। বিকট আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। এক লাইনে 2 ট্রেনের সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ওয়াগনের ইঞ্জিন সহ 5টি এবং যাত্রীবাহী ট্রেনের 6টি কোচ। প্রত্যক্ষদর্শীরা জানান 2 ট্রেনের চালক সহ আহত 4 জনকে দ্রুতই পাঠানো হয় হাসপাতালে। শব্দ পাইছি, পাইয়া দৌড় পাড়া বার হয়েছি, বারে দিয়ে 2 গাড়ি মুখামুখি আমরা পানি পুনি লইয়া গেছি। শব্দ শুনে আমরা ঘর থেকে বাড়ি গেছি, দৌড়ে এরকম বিকট শব্দ হয়েছে। পরে দৌড় পাড়া বাড়লাম, শুনলাম, জানলাম যে এটা রেল যে কোনো দুর্ঘটনা। পরে বাইরে দেখলাম 2 গাড়ি একখানা মুখামুখি। একজন ড্রাইভার আর একজন দৌড়িয়া অটোতে নিয়ে মেডিকেল নিয়ে গেছে সদর হাসপাতালে। পরে তো আর কোনো কিছুই নাই, মানুষ নাই, অল্প মানুষ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত কোচে উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে জানান যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল যাত্রী শূন্য, তবে তেলবাহী ওয়াগন থেকে চুইয়ে পড়ছে ডিজেল। আগুনের ঘটনা এড়াতে সতর্কবার্তা দেওয়া হয় স্থানীয়দের। এখানে আগুনের স্পার্ক যদি না পায় তাহলে এটা কিন্তু ধরার কোনো সুযোগ নাই। এটা আগুনের স্পার্ক পাইলেই ধরবে, তাছাড়া যে টেম্পারেচার আছে তাতে এটা ঝুঁকির কোনো কারণ নাই।
সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে প্রায় 2 ঘন্টা। শুক্রবার দুপুর 1টার দিকে একটি লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল। পরে বিকেলে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসলে শুরু হয় লাইনচ্যুত বগি সরানোর কাজ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক। জানান, কার গাফিলতিতে এমন দুর্ঘটনা তা তদন্তে গঠিত হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 2 কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। দায়িত্বে কর্তব্যরত কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো টেকনিক্যাল ফল্ট থেকে থাকে সেটাও সমাধান করা হবে। মূল কথা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে কাজ হচ্ছে রেল যোগাযোগটি স্বাভাবিক রাখা। দুপুরে ট্রেন দুর্ঘটনার জায়গা পরিদর্শনে আসেন রেলওয়ের মহাপরিচালক। জানান, এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগমটি স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। এটা ম্যানুয়ালি ফল্ট কিনা অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো কারণে হয়েছে কিনা সেটা বের করে দেখার চেষ্টা করবে। আমরা চাচ্ছি দ্রুততার সঙ্গে এই ঘটনাটা আসলে কেন হলো এটা বের করে, এবং যদি কেউ এই জন্য দায়ী হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা করব। দুর্ঘটনায় আহত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 3 জন রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। রকিবুল রাহাত, এখন গাজীপুর। দুর্ঘটনার সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, লাইনচ্যুত বগিগুলো সরাতে আর কত সময় লাগবে এবং ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক হয়েছে কিনা, কিংবা স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে, এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা? দুর্ঘটনার পর প্রায় 8.5 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু এই যে ট্রেন দুটির যে লাইনচ্যুত বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে মাত্র একটি যে তেলের যে ওয়াগনটি রয়েছে সেখান থেকে 5টি ওয়াগনের মধ্যে একটি ওয়াগন উদ্ধার করে পার্শ্ববর্তী দিরাশ্রম রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, এবং যে উদ্ধারকারী ট্রেনটি এই বগিটি নিয়ে গেছে সেটি কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। এবং এই যখন অবস্থা তখন এখানে কিন্তু যে বাকি যে আরো 10টি বগি দুটি ট্রেনের সেগুলো কিন্তু এখনো দুর্ঘটনাস্থলে লাইনচ্যুত হয়ে অবস্থায় পড়ে আছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এখানে 5টি বগিতেই কিন্তু তেল রয়েছে, যেটি আসলে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ডিজেল সম্ভবত এই বগিগুলোতে রয়েছে। তো সেগুলো নিরাপত্তার জন্য এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি স্থানীয় থানা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও এখানে রয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে কখন নাগাদ এই পুরোপুরি আসলে এই উদ্ধার কাজ শেষ হবে। তারা কিন্তু এখন পর্যন্ত এর কোনো সদুত্তর দিতে পারেনি। অর্থাৎ তারা বলছেন যে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রত্যেকটি তেলবাহী যে ওয়াগনটি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তেল রয়েছে, এবং সেগুলোকে আসলে নিরাপদে এখান থেকে সরিয়ে নিতে কিছুটা সময় লাগবে। এর পাশাপাশি যেই টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের বগিগুলো যেগুলো যেই বগিগুলো আসলে লাইনচ্যুত হয়নি সেই বগিগুলো কিন্তু অন্য একটি ক্রেনের সাহায্যে, উদ্ধারকারী ট্রেনের সাহায্যে সেগুলোকে জয়দেবপুর স্টেশনে নিয়ে রাখা হয়েছে। বাকি যে লাইনচ্যুত 6টি বগি রয়েছে ইঞ্জিন সহ সেগুলো এখনো দুর্ঘটনাস্থলে রয়েছে। তো যারা রেলওয়ের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এবং এই উদ্ধার কাজ শেষ হতে বেশ সময় লাগবে এমনটি কিন্তু আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব এই মুহূর্তে কিন্তু একেবারে কিন্তু ঢিলে ঢালা ভাবে কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। অর্থাৎ উদ্ধার তৎপরতার যে গতি সেটি দেখে মনে হচ্ছে যে আজকে কিন্তু পুরো রাত হয়তো বা লেগে যেতে পারে এই পুরোপুরি উদ্ধার অভিযান শেষ হতে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই ট্রেন দুর্ঘটনার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি, এবং রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, এবং রেলওয়ে বিভাগের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এই সকল তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য। মিম, গাজীপুরের জয়দেবপুরের দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবারে অন্যান্য প্রসঙ্গ। অপরিকল্পিত নগরায়নে শহর থেকে ধীরে ধীরে কমছে বৃক্ষ। পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ প্রকল্পগুলোতে যে গাছ লাগানো হয় সেগুলোর বেশিরভাগই শোভাবর্ধক। উদ্ভিদ ও নগরবিদরা বলছেন শহরের বায়ু দূষণ মুক্ত রাখতে এসব বৃক্ষের ভূমিকা
একেবারেই নগণ্য। তাই ঢাকার মাটির সঙ্গে মানানসই বৃক্ষরোপণের পরামর্শ তাদের। জয়নাল আবেদিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। মাটির কোলে মাথা তুলে দাঁড়িয়েছে লাখো ইমারত। নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, যত দূর চোখ যায় কেবলই আকাশ ছোঁয়া দালান। এত এত দালানের ভিড়ে হুমকিতে প্রাণ প্রকৃতি। ক্রমশই হারাচ্ছে প্রাকৃতিক শীতলতা। তিলোত্তমা শহর হয়ে উঠেছে তপ্ত। সবুজ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ায় ধীরে ধীরে বৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রোডের চারিপাশেই আছে, কিন্তু দেখা গেছে এই গাছে কোনো আপনি কোনো ছায়াও দিতেছে না, কোনো ফুল ফলও দিতেছে না। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। এখানে সেই অর্থে কোনো প্রকার পরিকল্পনা বলেন, নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। শহরে নিধনের বিপরীতে রোপণ করা হয়েছে খুবই কম গাছ, আর রোপণের সময়ও বিবেচনায় রাখা হয়নি মাটির ধরনের বিষয়টি। ঢাকার লালমাটিতে ভালো জন্মাবে এমন বৃক্ষ হলো শাল, চালতা, আমলকি, গজারি, বকুল সহ বিভিন্ন দেশীয় প্রজাতি। কিন্তু বাস্তবতা হলো কোটি কোটি টাকা ব্যয় করা পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোতে এসব বৃক্ষরোপণ করা হয়নি। বরং ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এসব বৃক্ষের পরিবর্তে রোপণ করা হয়েছে শোভাবর্ধক বনসাই, পাইন, বাগানবিলাস ও টগরের মতো গাছ। 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চীন ও তাইওয়ান থেকে এমন উচ্চমূল্যের বনসাই গাছ এনে লাগিয়েছিল এই বিমানবন্দর সড়কে। কিন্তু দেশের মাটি ও পরিবেশের সঙ্গে মানানসই না হওয়ায় সে সময় তৈরি হয়েছিল নানা সমালোচনা। উদ্ভিদ ও পরিবেশবিদরা বলছেন এ ধরনের উচ্চমূল্যের গাছ যেমন আর্থিকভাবে ক্ষতি করছে রাষ্ট্রকে, তেমনি এই ঢাকার বায়ুমান উন্নয়নে রাখতে পারছে না কোনো প্রকার ভূমিকা। রোড মিডিয়ানগুলোতেও যদি এমন গাছগুলা বুশি গাছগুলা ধরি বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে এবং তাপটা সরাসরি মাটিতে আসতে পারবে না। একই সাথে ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। বন বিভাগের তথ্যমতে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের 25% বনাঞ্চল থাকা অপরিহার্য, কিন্তু রয়েছে প্রায় 12.8%। এছাড়া একটি আদর্শ নগরে সর্বনিম্ন 20% সবুজ থাকা প্রয়োজন, কিন্তু ঢাকার উত্তর সিটিতে 14 আর দক্ষিণ সিটিতে রয়েছে 10%-এরও কম, আর তাও উদ্যান কিংবা পার্ক কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে 33%। এছাড়া ঢাকার সড়কপথে রোপণ করা অধিকাংশ গাছই পরিচর্যার অভাবে ধুঁকছে। পাশাপাশি ছায়াদানকারী বৃক্ষগুলো ব্যক্তি পর্যায়েও অবহেলিত। ভবন নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের জন্য কোনো জায়গায় রাখা হচ্ছে না। এক্ষেত্রে ইমারত নির্মাণে বৃক্ষরোপণ নীতিমালা থাকা প্রয়োজন মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্ত গাছের কারণে পাখি, প্রজাপতি অথবা জীববৈচিত্র্য অন্যান্য প্রাণী ভীষণভাবে প্রাণ সংহারী। সবুজায়ন নীতিমালায় কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। এবারের তীব্র তাপপ্রবাহে টনক নড়েছে নগরবাসীর। গাছ না থাকায় অস্বাভাবিক গরমে দিশেহারা হয়েছে পথে নামা মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি গাছের পরিচর্যায় মালিও নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশন। গতবার সিএচও দেখার পরে প্রেসার দিয়ে আমরা 2 জন এখন সুপারভাইজার নিয়োগ করেছি, আর 47 জন মানিয়ে নেওয়ার জন্য আমাকে টেন্ডার দিয়েছি। দেশীয় গাছপালাকে ঘিরে জন্ম নেয় ও বেড়ে ওঠে অনেক ধরনের লতাগুল্ম। আবার এসব দেশীয় গাছের উপর নির্ভর করে নানা ধরনের পাখি ও কীটপতঙ্গের বসবাস। তাই সবকিছু বিবেচনায় রেখেই বৃক্ষরোপণ প্রকল্পগুলো হাতে নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের।
রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে অপরিকল্পিত নগরায়ন আর পরিবেশ বিনষ্টকারী প্রকল্পে গরম বাড়ছে রাজশাহীতে। সবুজায়নে বছরে কোটি কোটি টাকা খরচেও সুফল মিলছে না। ভূত্বকের উষ্ণতা বৃদ্ধিতে গরম ও খরতাপের সময়কাল বাড়ছে নগরে। ভবিষ্যতের নগর পরিকল্পনায় পরিবেশ নিয়ে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নগর সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ বিশিষ্টজনদের। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। নগরীর পথে চোখ মেলে তাকালেই দেখা যায় সবুজ আর সবুজ, ছাতি, মেহগুনি, আকাশমণি কিংবা কড়ই, পাশাপাশি সোনালু, কৃষ্ণচূড়া, জারুল। বড় বড় বৃক্ষে আচ্ছাদিত শহরের অনেকখানেই ডানা ছড়িয়ে আগলে যাচ্ছে অগ্নিবর্ষণ। পথে প্রান্তরে তারই ছায়াতলে ক্লান্ত শরীর জুড়িয়ে নেয় প্রাণ। দিনের পর রাত এলেও এখানেই ঠাঁই নিতে হইচই বাঁধে শত প্রাণের। তবু মাথার ওপর গনগনে সূর্যের বলয়রশ্মির তীব্রতায় নগর জুড়ে ওষ্ঠাগত প্রাণ। নাকাল, শ্রমিক, দিনমজুর। পরিবেশবিদেরা বলছেন রেকর্ড তাপমাত্রার সাথে অনুভূত গরমের প্রভাব বেশি এই নগরে। তাতে গরম কমাতে খুব বেশি প্রভাব রাখে না 96.72 বর্গ কিলোমিটারের এ নগরীর 47.39 কিলোমিটার রাস্তার পার্শ্ব পরিবেশ আর সড়ক দ্বীপে লাগানো গাছ। বছরে 40 থেকে 50 হাজার গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায় নগর কর্তৃপক্ষের ব্যয় হয় 1.5 কোটি টাকা। বিগত 6 বছরে 9 কোটি টাকা পরিচর্যা ব্যয়ে নগরে 2,40,000 গাছ রোপণ করেও শান্ত হয়নি রাজশাহীর প্রতিবেশ। এটা কোনোভাবেই পরিকল্পিত নগরায়ন না, অপরিকল্পিত নগরায়ন। এবং এই অপরিকল্পিত নগরায়নের নামে আমরা গাছপালা কেটে পরিবেশকে ধ্বংস করছি। রাস্তা প্রশস্ত হচ্ছে, আর পাশাপাশি যে পরিমাণ গাছ আগে ছিল সেই গাছ এখন নাই। এই পরিবেশ বিশেষজ্ঞর মত, গরমের এই প্রভাব বৈশ্বিক। তবে পদ্মা নদীর শুষ্ক বালুচর, নগরের পুকুর জলাশয় ভরাট, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভের পানি উত্তোলন আর অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন এই অঞ্চলে স্থায়ী হচ্ছে তীব্র ও অতিতীব্র তাপদাহের সময়কাল, যার ধারাবাহিকতায় গেল 30 এপ্রিল 52 বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে 43 ডিগ্রিতে পৌঁছেছে রাজশাহীর তাপমাত্রা। পার্শ্ববর্তী দেশ দিল্লিতে প্রতি বছরে গ্রীষ্মকালে বাংলাদেশের তুলনায় তাপমাত্রা সেখানে কয়েক ডিগ্রি বেশি থাকে। দিল্লির এই প্রভাবের এই তাপগুলো এই রাজশাহী, খুলনা এই এলাকাগুলোর তাপমাত্রা গতানুগতিক দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি থাকে। 2008 থেকে ভূমির ব্যবহার বৃদ্ধি পায় রাজশাহী নগরীতে। প্রশস্ত হয় সরু গলিপথ, অন্যান্য সড়ক হয়েছে 4 লেন, নগরে বাড়ছে বহুতল ভবনও। তাতে 2022 সালে রাজশাহী সিটি কর্পোরেশন, উইকলি সাউথ এশিয়া, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের যৌথ গবেষণায় নগরীর 19, 24, 25 ও 28 সহ 9টি ওয়ার্ডকে সবচেয়ে উষ্ণ দেখানো হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের গবেষণা বলছে, গেল 2 দশকে রাজশাহীতে সবুজের আচ্ছাদন কমেছে 24%, আর 11% জলাশয় কমে নেমেছে 4%। এছাড়া 16% নগর বৃদ্ধি পেয়ে হয়েছে 35%। এতে নগরের ভূত্বকের তাপমাত্রার গড় বেড়েছে 9.83%। ফলে বাড়ছে গরমের অনুভূতি। গ্রিন এরিয়া রেশিওর কথা যদি বলি, 1999 সালে ছিল 49%, সেটা হচ্ছে গিয়ে এখন অলমোস্ট 25%-এর মতো আছে। তো দেখা যাচ্ছে যে আমার বিল্ড আপ এরিয়াগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গ্রিন এরিয়াটা কমে যাচ্ছে। সেজন্য হচ্ছে যে আমরা যে টেম্পারেচারটা এখন ফিল করতেছি সেটা হচ্ছে অনেক বেশি ফিল করতেছি। এ অবস্থা উত্তরণে সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা বলছেন, নগর সবুজায়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন তারা। আমাদের লক্ষ্য থাকে প্রতি বছরই প্রায় 50,000 গাছ যেন আমরা রোপণ করতে পারি। আমার মনে হয় যে রোডস অ্যান্ড হাইওয়ে, আরডিএ, সামাজিক বন বিভাগ তাদেরও একটি ভূমিকা রয়েছে। তারাও যদি এগিয়ে আসে, শহরের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে যদি বৃক্ষরোপণ করে, তাহলে শহরটা আরও সুন্দর, সবুজ, নির্মল বাতাসের শহর হিসাবে প্রতিষ্ঠা পাবে বলে আমি মনে করি।
পরিবেশবিদরা বলছেন একটি গাছ কাটলে লাগাতে হবে আরও 3টি গাছ। গেল 2 দশকে সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনে বেড়েছে 19% নগরায়ন। এতে একাধিক আবাসিক এলাকা এবং বহুতল ভবনের সংখ্যা বেড়েছে। তাতে কতগুলো গাছ কাটা পড়ল সে প্রশ্নের উত্তরে অভিমানে মুখ ফিরিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সামাজিক বন বিভাগ বলছে পদ্মার মধ্যচরে তারা লাগিয়েছেন 1,20,000 গাছ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। রাতে বৃষ্টির পর রাজধানীর তাপমাত্রা কিছুটা কমলে বেলার বাড়ার সাথে সাথে ফের গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে আজও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, এই যে আবহাওয়া অফিস বলছিল যে আজ ঢাকা বৃষ্টি হতে পারে, ঠিক কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে তেমন কোনো পূর্বাভাস তারা জানিয়েছেন কিনা? পাশাপাশি গতকাল আমরা যেটি দেখেছি যে কিছু এলাকায় রাতে বৃষ্টি হয়েছে, কিছু এলাকায় 12টার পরে বৃষ্টি হয়েছে, সামগ্রিক বৃষ্টিটা হতে অনেক সময় লেগেছে, সেরকম কোনো পূর্বাভাস আজও রয়েছে কিনা? 6 মের আগে টানা কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। মিম, অনেকগুলো বিষয় আপনি বলছিলেন, আমি একটু আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এক পশলা বৃষ্টি, একটু ঝুম বৃষ্টি কিংবা একটু শীতল আবহাওয়া বা শীতল বাতাস গায়ে লাগানোর যে অপেক্ষা রাজধানীবাসী, সেটি কিন্তু আরও কয়েকদিন সেই অপেক্ষায় থাকতেই হবে বলা চলে। এবং গতকাল যদিও একটু এক পশলা বৃষ্টি হয়েছে রাজধানীতে থেমে থেমে বিভিন্ন এলাকায়, সেটি কিন্তু খুব একটা স্বস্তি ফেরাতে পারেনি। যে আশায় আসলে বুক বেঁধেছে রাজধানীবাসী একটু স্বস্তির জন্য, সেই স্বস্তি কিন্তু 6 তারিখের আগে খুব একটা মিলবে না বলে আমরা জানতে পেরেছি। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে যে সিলেট, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে সেটি কখন নাগাদ হবে, হয়তোবা রাতে হতে পারে এমনটি জানিয়েছে। তবে রাজধানীর ঠিক আশেপাশের নারায়ণগঞ্জ এবং নরসিংদী এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাজধানীতে আজ কিন্তু সারাদিন তাপমাত্রা সেই আগের মতোই ছিল, গত 1 মাস ধরে টানা যে তাপপ্রবাহ চলছে সে তেমনটি ছিল, অর্থাৎ সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বিকেলের পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে এই মুহূর্তে সন্ধ্যায় এখন কিন্তু আসলে কমে এসেছে 31-32-এ সেটি ওঠানামা করছে। এবং আগামীকালও হয়তোবা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে আজ রাতে কোথাও বৃষ্টি হবে কিনা খুব একটা যে সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটি না। তবে 6 তারিখের আগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে 6 থেকে 10 মে এই সময়টাই কিন্তু সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একদম ভালো যে বৃষ্টি, ঝুম বৃষ্টি যেটিকে বলি আমরা, সেই তারপর থেকেই কিন্তু আসলে যে তাপপ্রবাহ চলছে চলমান যে মাসখানেক ধরে, সেটি আসলে কমে আসবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটু ছায়া সুনিবিড়, আজকে ছুটির দিন, সবাই কিন্তু বিকেলের পর থেকে একটু স্বস্তির জন্য এই এলাকাগুলোতে আসছেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি কিংবা টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন চত্বরে গাছপালা বেশি, এখানে আবহাওয়া একটু শীতল, অনেকেই কিন্তু ছুটির দিনে এখানে ঘুরতে আসছেন। এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচার জন্যই কিন্তু একটু স্বস্তির জন্য তারা এখানে আসছেন। তাদের কাছেও আমরা জানতে চেয়েছি, তারাও বলছিলেন যে বৃষ্টি বা শীতল আবহাওয়া হলে তাদের জন্য একটু সুবিধাই হবে, এবং সেই আশায় কিন্তু তারা এখনো আছেন। এবং 6 তারিখের আগে সেটি কতটা বৃষ্টি হবে কিংবা হবে কিনা সেটি নিয়ে বেশ একটু সংশয় তারা করছেন। এবং আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 6 তারিখের পরেই কিন্তু আবহাওয়া শীতল হওয়া শুরু করবে। মিম, এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ আরাফাত যুক্ত হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, জানাচ্ছিলেন আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস। তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 25 জেলায় আগামীকাল স্কুল বন্ধ থাকবে। দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া বন্ধের আওতায় থাকবে ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা। বাকি জেলায় ক্লাস নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস চলমান থাকবে। শিক্ষা মন্ত্রণালয় আজ এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তীব্র গরমে একটু স্বস্তি পেতে কক্সবাজারে সমুদ্র তীরে সন্ধ্যায় বাড়ে পর্যটকদের ভিড়। এ সময় সামুদ্রিক মাছ সহ নানা খাবারের বেচাকেনা জমে ওঠে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মনতোষ, জানাবেন যে তীব্র তাপ প্রবাহের মধ্যে সৈকতে বেচাকেনা কেমন চলছে এবং পর্যটকদের ভিড় কেমন রয়েছে এই মুহূর্তে?
তন্ময়, দিনভর কিন্তু আমরা দেখেছি যে পর্যটকরা এখানে কক্সবাজারের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি হিমছড়ি, দরিয়ানগর, ইরানি সহ যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ঘুরে বেড়িয়েছেন এবং সন্ধ্যার পর থেকে আসলে সৈকতের দিনের বেলায় প্রচণ্ড তাপদাহের সময় আসলে যে উপস্থিতিটা ছিল সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে আসলে সৈকতে এবং সৈকতের যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেখানে বেড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এটি সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং এই পয়েন্টটিতে মূলত সামুদ্রিক নানা পদের যে মাছ রয়েছে, মাছের বারবিকিউ এবং মাছ ভাজির দোকানগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে 20 থেকে 25টি দোকান রয়েছে। এই দোকানগুলোকে কেন্দ্র করে কিন্তু এখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আসলে পর্যটকদের একটা ভিড় থাকে এবং শুধু এই জায়গাটি নয়, এখানে ছাড়াও কিন্তু হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এছাড়া এখানকার যে রসনা বিলাসের যে নানা আয়োজন রয়েছে, ফুটপাতের যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় রয়েছে। তবে এই জায়গাটিতে, সুগন্ধা পয়েন্টের এই জায়গাটিতে মূলত পর্যটকদের আলাদা একটি আকর্ষণ রয়েছে, যেহেতু এখানে সামুদ্রিক একেবারে বিরল প্রজাতির যে জিনিসগুলো আসলে দুষ্প্রাপ্য বলা যায়, যেগুলো আসলে সাধারণ বাজারে কিংবা সাধারণ রেস্তোরাঁয় আসলে পাওয়া যায় না, সেই জিনিসগুলোই এখানে কিন্তু বারবিকিউ করে কিংবা ভাজি করে পর্যটকরা খাওয়ার সুযোগ পান। আমি যদি স্পষ্ট করে বলি, এখানে অক্টোপাস কিংবা স্কুইড এবং সামুদ্রিক যে কাঁকড়া, এই ধরনের খাবারও কিন্তু এখানে পর্যটকরা স্বাদ নিতে পারেন এবং এটির কারণে কিন্তু এই জায়গাটির প্রতি পর্যটকদের একটা আলাদা আকর্ষণ রয়েছে এবং মধ্যরাত পর্যন্ত আসলে এই ভিড়টি পর্যটকদের থাকে। তন্ময়, কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। কোরবানির ঈদ ঘিরে মশলা আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানি পর্যাপ্ত হলেও বাড়তি বেশিরভাগ মশলার দাম। তীব্র গরমের প্রভাবে বাড়তি মুরগির দাম। স্বস্তি নেই মাছ এবং সবজির বাজারেও। দারচিনিগুলো আপনি পায় কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি হয়ে গেছে। জায়ফল, যৌত্রিক এগুলোর রেট বাড়বে, তাই মানুষ কোনটার কতটার কথা বলবে। বড় বড় এলসিওয়ালারা বা প্রথম শ্রেণীর দোকানদার তারাই সম্পূর্ণ লাভগুলা হাতিয়ে নিচ্ছে। ব্রয়লারও গত সপ্তাহে বেশি 200 টাকা, এই সপ্তাহে 210 টাকা বেশি। মাছের সরবরাহ খুব কম, বৃষ্টিপাত না হইলে মাছের আমদানি হবে না। বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য আসলে 90% লোক আসলে এটা কনজিউম করার মানে সক্ষমতা নাই। বাজার পরিস্থিতির খবর জানাবো কিছুক্ষণ পর। শান্তবাজার এই পর্যন্ত ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। পৃথিবীর 22টি দেশ থেকে প্রকারভেদে শতাধিক মশলা আমদানি হয় বাংলাদেশে। ডলার সংকটের মধ্যে এবছর দেশে মশলা আমদানি বেড়েছে 32,000 টন। কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে মশলা আমদানির প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে আমদানির পর্যাপ্ত হলেও বাড়ছে এলাচ, দারচিনি, হলুদ সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। সামনেই কোরবানির ঈদ। এই ঈদে ক্রেতা চাহিদা তুঙ্গে থাকে মশলা। রসনায় স্বাদ বাড়াতে নানা ধরনের মশলার ব্যবহার বাড়ে। দেশে বাৎসরিক মশলার বাজার প্রায় 8,000 কোটি টাকার। 4 সিংহভাগেই কোরবানির ঈদ কেন্দ্রিক। আর এ মশলার 60% আমদানি নির্ভর। তাই বছরের এই সময়টাতে মশলা আমদানিতে ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ীরা। 2021-22 অর্থ বছরে দেশে মশলা আমদানি হয় 1,45,000 টন, যার বাজার মূল্য 2,600 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ডলার সংকট থাকলেও বাড়ে মশলা আমদানি। আগের বছরের চাইতে 32,000 টন বেড়ে আমদানি দাঁড়ায় 1,77,000 টনে। ব্যয় হয় 3,500 কোটি টাকা। তবে বাড়তি আমদানির পরও অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচ, দারচিনি, হলুদ ও ধনিয়ার দাম। কমেছে জিরা, শুকনো মরিচ, লবঙ্গ ও গোলমরিচের দাম। দারচিনিগুলো আপনি পায় কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি হয়ে গেছে। 1 নম্বর জিরাটা 1200 টাকা বিক্রি করছি, এখন প্রায় কেজিতে আপনার 400-500 টাকার মতো কমে গেছে। গত মাসের হারে, রমজান মাসের হারে এই মাসে প্রতি কেজি এলাচে 500 টাকা করে বেড়ে গেছে কেজিতে। লং বাড়বে,
ওই কিছুক্ষণ পরে আদার্স যেগুলো আছে জায়ফল যৌত্রিক এগুলোর রেট বাড়বে, তাই মানুষ কোনটার কতটার কথা বলবে। মশলার পাশাপাশি কোরবানিতে কয়েক গুণ চাহিদা বাড়ে পেঁয়াজ, রসুন ও আদার। এবছর উৎপাদন বাড়ায় দেশি পেঁয়াজের দখলে বাজার, আর আদা ও রসুনের বাজার দখলে রয়েছে চীনের। কোরবানিকে কেন্দ্র করে এরই মধ্যে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এবার দেশি পেঁয়াজ বিক্রি করে খুব আরাম পাচ্ছে, সুবিধা পাচ্ছে। কীরকম? দেশি পেঁয়াজের জাতগুলো ভালো আসছে এবার। কোরবানির আইটেমের মধ্যে রসুন আদা তো সামান্য একটু কাঁচামাল, তো আপনার একটু উঠানামা করে 10 টাকা 5 টাকা দিয়ে হয়। ভালো কোয়ালিটির রসুন হলে একটু দাম বেশি, খারাপ হলে দাম কম। সামান্যতম লাভ করে। অনেক সময় দেখা যাচ্ছে দোকানদাররা দিনে আনি দিনেও খেতে পারে না, কিন্তু বড় বড় এলসিওয়ালারা বা যারা প্রথম শ্রেণীর দোকানদার তারাই সম্পূর্ণ লাভগুলা হাতিয়ে নিচ্ছে। খাবার সুস্বাদু করতে মশলার কোনো জুড়ি নেই। পৃথিবী জুড়ে হরেক রকম বৈচিত্র্যময় মশলার ব্যবহার আছে বাংলাদেশেও। বাংলাদেশ প্রায় শতাধিক রকম মশলা আমদানি করে পৃথিবীর 22টি দেশ থেকে। এর মধ্যে শীর্ষ দেশ চীন, তার পরপরই আছে ভারত এবং ইন্দোনেশিয়া। ব্যবসায়ীরা বলছেন কোরবানকে ঘিরে মশলা আমদানি শুরু হয়েছে, তাই আমদানির চিত্র বাজার মনিটরিং করলে কোরবানে মশলা সিন্ডিকেট করে দাম বাড়ানো ঠেকানো সম্ভব। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বেড়েছে মশলার দরও। এছাড়া মাছ ও সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই কোনো সুখবর। সরকারি ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আসিফ ইকবাল। রাজধানীতে প্রতীক্ষিত বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও উত্তাপ কমেনি কাঁচা বাজারে। টানা তাপপ্রবাহে সপ্তাহ ব্যবধানে অস্থিরতা দেখা গেছে রাজধানীর মুরগির বাজারে। কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। দাম বেড়েছে লেয়ার মুরগিরও। ব্রয়লারও গত সপ্তাহ বেশি 200 টাকা, এই সপ্তাহ 210 টাকা বেচেছি। লেয়ার 230 টাকা, 330 টাকা গেছে, সপ্তাহ বেচছি সপ্তাহ 330 টাকা। পাকিস্তানি ঈদের আগে ছিল 340-50, এটা 380-90 টাকা বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের গরুর মাংস ও মাছের বিকল্প হিসাবে ব্রয়লার মুরগি ছিল মধ্য ও নিম্নবিত্তদের আমিষের প্রধান উৎস, কিন্তু ব্রয়লারেরও দাম বাড়ায় হতাশ ক্রেতারা। দাম বাইরে যাচ্ছে, মানুষের কিনতে সমস্যা হচ্ছে। মানুষ আগে হয়তো 2 কেজি কিনতো, 3 কেজি কিনতো, এখন কমায় কিনছে। ব্রয়লার মুরগি কিনছি কালকে কিনছি 200 টাকা, আজকে 210 টাকা। তো দেখেন যে সোনালি কিনতাম আমরা 280 থেকে 90 টাকা, সে জায়গায় 380 টাকা। তাহলে বুঝে নেবেন কি পরিস্থিতি। 1 মাসের বেশি বাকি থাকলেও এরই মধ্যে কোরবানি ঈদের প্রভাব পড়তে শুরু করেছে মশলার বাজারে। দাম বেড়েছে এলাচ, দারুচিনি, হলুদ সহ বিভিন্ন মশলার দাম। এছাড়া সয়াবিন তেল, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এই পেঁয়াজ আমাদের 160 থেকে 65 টাকা গেছে সপ্তাহে বিক্রি করছি, এই সপ্তাহে বিক্রি করছি 65 থেকে 70 টাকা। রসুন গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার 220 থেকে 210 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি আপনার 230 থেকে 240 টাকা। আদা 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি করতেছি। আর মশলার বাজার আপনার 3200 থেকে 4000 টাকা কেজি এলাচি বিক্রি করতেছি। লবঙ্গ 1800 টাকা থেকে 2000 টাকা কেজি বিক্রি করতেছি। কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এগুলো প্রায় কেজিতে 100 থেকে 150 টাকা ব্যবধানে বিক্রি করতেছি। দারচিনি আপনার 500 থেকে 650 টাকা কেজি দরে বিক্রি করতেছি। এখন কোরবানির অনেক বাকি, তো এই মশলার দাম দেখা গেলো আমরা আগে কিনতেছি, এই জন্য তো ঈদের সময় আসলে দামটা বেড়ে যাবে। তো এখন আমরা 1 মাস 1.5 মাস আগে আসার পরও সেম দেখা গেল যে মানে দামটা অনেক বাড়তি। এইভাবে যদি কিনা মানে মশলার দাম বাড়ে তাহলে আমরা তো মাংস খাইতে পারবো না। এদিকে সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের মাছের দামও। এ নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। মাছের দাম একটু বেশি, কারণ বাংলাদেশে মাছ অফ সিজন, মাছের সরবরাহ খুব কম। বৃষ্টিপাত না হইলে মাছের আমদানি হবে না। বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য আসলে আমার মনে হয় 90% লোক আসলে এটা কনজিউম করার মানে সক্ষমতা নাই। স্বস্তি নেই সবজির বাজারেও। কেজিতে বৃদ্ধি পেয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আসিফ ইকবাল, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বনশ্রী খাল যেন এলাকাবাসীর গলার কাঁটা। কয়েকটি সাঁকো তৈরি হওয়াতে খালের স্রোত কমে জমছে ময়লা কচুরিপানা, আর সেখানেই জন্ম নিচ্ছে কিউলেক্স মশার লার্ভা। 23 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী অতিষ্ঠ মশার উপদ্রবে।
বিস্তারিত জানাবেন সিউল আহমেদ। রামপুরা, উলন, বনশ্রী, আফতাবনগরের কিছু অংশ মিলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড। আর এসব এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বনশ্রী খাল। এই খালের উপরেই গড়ে উঠেছে কয়েকটি বাঁশের সাঁকো, যা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন পারাপার হচ্ছে। তবে উপকার করা এই খালটি মশার লার্ভা জন্ম নেয়ার অন্যতম স্থান। সরেজমিনে দেখা যায় খালে নেই স্রোত, বিভিন্ন জায়গায় জমে আছে কচুরিপানা ময়লা। সেখানেই দেখা যাচ্ছে কিউলেক্স মশার লার্ভা, আর এতে অতিষ্ঠ এলাকাবাসী। যখন বৃষ্টিপাত হয় ওইদিকে ডোবা আছে, তখন বেড়ে যায়। এছাড়া থাকে অত কমও না, অনেক থাকে মশা। খাল দেখতে পাচ্ছেন, তারপরে যে খোলা জায়গাগুলো আছে ওখানে যে পানি জমে থাকে, ওখানে প্রচুর মশার উপদ্রব কারণে আমার 9 তলা পর্যন্ত মশার টের পাওয়া যায় আর কি। একই এলাকায় অসংখ্য নির্মাণাধীন ভবন, পাশাপাশি খালি পড়ে আছে অনেক প্লট, যেখানে জমে আছে বৃষ্টির পানি। কিছু প্লট যেন জঙ্গলে রূপান্তরিত হয়েছে। দিনের বেলায় মশা থাকে দেখি না তেমন একটা, ওই বৃষ্টি হইলে কমে যায়, আবার গরম যে সময় বেশি থাকে এই সময় মশা। সিটি কর্পোরেশন যেটা দিচ্ছে প্রায় প্রতিদিনে দিচ্ছে, কিন্তু তারপরেও মশার উপদ্রব কোনো অংশে কমছে না, দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমি আমার বাসা পরিষ্কার রাখি, কিন্তু আমার এলাকা পরিষ্কার রাখি না, এটা আমার দোষ। গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, গভর্নমেন্ট জাস্ট গাইড। এদিকে দিনের বেলা বাইরে থাকা গেলেও সন্ধ্যার পর বাইরে থাকা দায়। সিটি কর্পোরেশন থেকে মশার ঔষধ ছিটানো হলেও তা খুব একটা কার্যকর নয় বলে অভিযোগ এলাকাবাসীর। আমার মনে হয় না সিটি কর্পোরেশন থেকে এখনো ওইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে মশা সম্পর্কে। মশায় তো মারাত্মক সমস্যা করতেছে। দিনের বেলায় মশা কামড়ায়, দিনের বেলায় কল জ্বালাইতে হয়, এটা এই ধরনের তো আগে কখনো ছিল না। ঔষধ যে একেবারে দেয় না তা না, ঔষধ দেয়, কিন্তু ঔষধে মনে হয় কোনো কাজ করে না। গত বছর ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যু হয়। তবে কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন এবছর সবচেয়ে বেশি ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে সে পরিমাণে 2 সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রাজধানীবাসীর। সিউল আহমেদ, এখন, ঢাকা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টা ইউরোপে গাঢ় করেছে অভিবাসন সংকট। গেল 6 বছরে এভাবে ইতালি যাওয়ার স্বপ্নের অপমৃত্যু হয়েছে 200-র বেশি মানুষের, যাদের অধিকাংশের বাড়ি মাদারীপুর কিংবা শরীয়তপুরে। বিদেশের মাটিতে নির্মম নির্যাতন সইতে না পেরে সহায় সম্বল হারিয়ে দেশে ফেরত আসার সংখ্যাও নেহাত কম নয়। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ভূমধ্যসাগর হয়ে ইতালি উপকূলে বিপজ্জনক সমুদ্র যাত্রা, যেটি বাংলাদেশের কিছু জেলার অভিবাসন প্রত্যাশীদের কাছে গেম নামে পরিচিত, যা শুরু হয় ভাসমান নৌকা দিয়ে। মাদারীপুর, শরীয়তপুর থেকে যেতে হবে ইতালি, উপায় গেম হাউস। শব্দগুলোর সাথে পরিচিত হতে আমাদের যাত্রা শরীয়তপুরের পথে। 3 করা যাক আমি 6 লাখ টাকা বিক্রি করে লাইছি। বেচার পরে ওরে 5 লাখ টাকা দিলাম। যেদিন দিছি এর পরের দিন কইলো কি ইয়াতে উঠাই দিম, শিপে উঠাই দিম। দালালের সাথে কথা বলছি, কয় কি আমার 8 লাখ টাকা লাগবো গেম দিতে। 8 লাখ দেশ আনতে লাগবে 2 লাখ, আর যদি ওই জায়গাতেই গেম দেই তাহলে 8 লাখ টাকা ছাড়। উন্নত জীবনের জন্য ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় কষ্ট করে বিদেশ যাত্রা করেছেন এ অঞ্চলে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। সোহেল সর্দার তার বর্ণনাও দিলেন। অভাবে তাদের বসবাসের স্থান যেমন নুয়ে পড়েছে, তেমনি শোকে ভেঙেছে বুকের পাঁজর। ওই দেশে ঠিক মতন খাওয়ান দেয় নাই, কয়েকদিন পরে দেশে পাঠাইবো বলে আবার জেলখানায় নিছি। জেলখানায় নেওয়ার পরে আবার টাকা লাগছে 2 লাখ করে। দুবাই থেকে আমাদের মিশন নিল, মিশরে আসছিলাম একদিন পর তারপর নিল আমাদের ওই লিবিয়া বেঙ্গাজিতে। সাগর পারে ভোট ছাড়বো, কিছু খানি গেছি মতো নেই, ভোট ফেটে গেছিল। মাদারীপুর, শরীয়তপুরের এই জনপদে নানা স্থানে ইতালি শব্দটি লেখা আছে। এতে সহজেই অনুমান আর আন্দাজ করা যায় যে সেদেশ থেকে এই জেলাগুলোতে বিশাল অঙ্কের বৈদেশিক আয় বা রেমিটেন্স আসে। পাশাপাশি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য ভূমধ্যসাগরে গেমে যুক্ত হয়ে অবৈধ পন্থা অবলম্বন বা ডানকি পদ্ধতিতে এজেন্সি আর দালাল দৌরাত্মে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে করে এই অঞ্চলের জনপদের মানুষের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে বিপদরেখার মতো। এমন খবরের কাগজেও শিরোনাম হয় বারবার। কিভাবে মানুষ মরে যায়, সাগরে ডুবে যায় স্বপ্নগুলোকে বাঁচাতে। ভুক্তভোগী তেমনই এক মা বিড়বিড় করে বলছিলেন, আমার ছেলে মরেনি, এই পথে দালালি তাকে লোভ দেখিয়েছে।
আমার বাবারে যখন গেমে দেবে না তখন আমার কাছে বলছে ও মা এই যে আমাকে আজকে নিয়ে যাবে এখন। স্থানীয়রা জানান দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটলেও অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমেনি অল্প বয়সী তরুণ ও যুবকদের মধ্যে। 2000 সালের পর থেকে এলাকার লোকগুলো আবার অন্য পথ বেছে নিয়েছে, নদীপথ, যেটা হচ্ছে লিবিয়া দিয়ে। 2015 সালের পর থেকে মাদারীপুরে 340টির বেশি মানব পাচারের মামলা হয়েছে। পাশাপাশি বিচার হয়েছে এমন সংখ্যা খুবই কম। যারা পুলিশ সুপার বলছেন মানব পাচার রোধে কাজ করছে পুলিশ। এত ভিক্টিমাইজেশন হওয়ার পরেও কিন্তু লোকজন কিন্তু থেমে নেই, তারা কিন্তু অবৈধ পথে তারা যাচ্ছে। বৈধ যে দেশে ভিসা দেয় সেই সব দেশেই এবং বৈধ পথে আপনাদের যাওয়া, তা নাহলে এই নির্যাতনগুলো থেমে থাকবে না। মামলাগুলোর বিষয়ে আমাদের হাতে এখনও কিছু মামলা আছে, আমরা তদন্ত করছি এবং কিছু মামলা আমরা জানি আবার হবে, কারণ এই অপরাধগুলো একেবারে থেমে গেছে, বিষয়টা এইরকম না। আর মন্ত্রী বললেন কালো তালিকা হচ্ছে এজেন্সির ব্যাপারে। সঠিক তথ্য নিয়ে এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। ব্র্যাকের কর্মকর্তা বলছেন যুবকরা মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে, আর এই পথে সারা বছরই একটা শক্তিশালী সিন্ডিকেট তাদের উৎসাহিত করে। শুনলে অবাক হবেন, শরীয়তপুরে আপনি একটা গ্রামের নাম পাবেন ইতালিপাড়া। তারা অন্যকে প্রলুব্ধ করে অমুক দিন আমাদের একটা নৌকা ছাড়বে, অমুক দিন গেম হবে। এখন মারা যে যায়, প্রাণহানির ঘটনা ঘটে, আপনি সেইগুলো তো আসলে কেউ দেখে না বা জানে না। তারপর যদি সে কোনোভাবে পৌঁছায় তাকে কিন্তু গ্রেপ্তার বা অনিয়মিত পন্থায় থাকার কারণে আনডকুমেন্টেড একটা অমানবিক জীবনযাপন করতে হয়। শুধু একটু বেশি উপার্জনের জন্য দেশের মানুষ ইতালি যেতে চান। তবে দক্ষিণাঞ্চলের জেলার তরুণরা বলছেন তারা অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যেতে আগ্রহী নন। এমন মানসিকতা গড়ে উঠলে কমে আসতে পারে ভূমধ্যসাগরে নির্মম প্রাণহানি। জাবেদ আব্দুল্লাহ, এখন শরীয়তপুর। খেলা এখনো চলছে, আমাদের সঙ্গে খেলার বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন এখন টেলিভিশন, ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।